ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজ আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের একদম কম টাকা খরচা করে দারুণ সুন্দরভাবে ভ্রমণ করিয়ে দেখাবো সম্পূর্ণ কালিম্পং। কলকাতা থেকে কোন ট্রেন ধরে কত টাকা খরচা করে লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করে খুব সহজে কিভাবে তোমরা কালিম্পং শহরে এসে পৌঁছাবে। কালিম্পং শহরের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হলো ডাম্বের চক। ডাম্বের চকের হাতের কাছে কোথায় তোমরা একদম কম টাকা খরচা করে ভিউ রুম নিয়ে থাকবে। কালিম্পং ভ্রমণে এসে কোনো রকম গাড়ি রিজার্ভ ছাড়াই শুধুমাত্র পায়ে হেঁটে কালিম্পং শহরের বেস্ট বেস্ট টুরিস্ট পয়েন্টগুলো কিভাবে ঘুরে দেখবে তা আমি রাস্তা চিনিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। কোথায় খাবার দাবার খাবে, কোথা থেকে শপিং করবে, থাকা খাওয়া ঘোরা সমস্ত কিছু মিলিয়ে কালিম্পং ভ্রমণে আসলে পরে তোমাদের মোটামুটি কত টাকা খরচা হতে পারে তার প্রপার একখানা আইডিয়া দিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করছি তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা কালিম্পং ভ্রমণের ভিডিওটি এখান থেকেই শুরু করা যাক। কালিম্পং ভ্রমণের জন্য আজকে আমার জার্নিটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত্রি ঠিক 9:30, আর শিয়ালদা স্টেশন থেকে রাত্রিবেলা 10:15-তে রয়েছে দার্জিলিং মেল, যে ট্রেন ধরে সোজা শিয়ালদা স্টেশন থেকে রওনা দেবো আমি এনজেপি স্টেশন পৌঁছানোর জন্য। হাতে এখনো বেশ অনেকক্ষণ সময় রয়েছে, ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে স্টেশন চত্বরে। ট্রেন আসুক, তারপরে আস্তে আস্তে বাকি ইনফরমেশন গুলো তোমাদের কাছে তুলে ধরবো। দার্জিলিং মেল এক্সপ্রেস ট্রেন ভীষণ ডিমান্ডেড একখানা ট্রেন। ট্রেনে জার্নি করব বলে মোটামুটি 7 দিন আগে, যেদিন ট্রেনের টিকিট ওপেনিং হয় ঠিক সেই ডেটেই আমি সকাল সকাল আইআরসিটিসি অ্যাপ্লিকেশন থেকে অনলাইনে ট্রেনের টিকিটটা বুক করে নিয়েছিলাম। শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মের ট্র্যাকে এসে পৌঁছালো রাত্রিবেলা 10:45-টার সময় দার্জিলিং মেল এক্সপ্রেস ট্রেন। ট্র্যাকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর আমিও পুরো রেডি, ব্যাগপত্র নিয়ে এবারে শুধু ট্রেনে ওঠাটা বাকি রয়েছে। সিট পড়েছে আমার S3-তে। দেরি না করে ব্যাগপত্র নিয়ে সোজা উঠে পড়বো ট্রেনে। একদম সঠিক সময় ট্রেন ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। ট্রেন নাম্বার 12343, দার্জিলিং মেল এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনের স্লিপার কোচের ভাড়া মাথা পিছু 375 টাকা, 3 এসির ভাড়া মাথা পিছু 965 টাকা, 2 এসির ভাড়া মাথা পিছু 1350 টাকা, ফার্স্ট ক্লাস এসির ভাড়া মাথা পিছু 2230 টাকা। দার্জিলিং মেল এক্সপ্রেস ট্রেন ছাড়াও শিয়ালদা স্টেশন থেকে আরো বেশ কিছু ট্রেন রয়েছে, যেমন ট্রেন নাম্বার 12377 পদাতিক এক্সপ্রেস ট্রেন, ট্রেন নাম্বার 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন, ট্রেন নাম্বার 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন। এই সমস্ত ট্রেনগুলো ধরলে খুব সহজেই তোমরা শিলিগুড়ি কিংবা এনজেপি স্টেশনে পৌঁছাতে পারবে। ফাইনালি পৌঁছে গেলাম আমি এনজেপি স্টেশনে, মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে। দার্জিলিং মেল এক্সপ্রেস ট্রেনের সঠিক সময় ছিল এনজেপি স্টেশনে আসার সকালবেলা 7:50-এ। সেখানে ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 8টা। মোটামুটি ঠিক টাইমেই আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গিয়েছি। ট্রেন দাঁড়িয়েছে এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। দেরি করব না, সোজা স্টেশন চত্বর থেকে এনজেপি স্টেশনের মেন গেটের কাছে এগিয়ে যাব। নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরের 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে লিফটের সুব্যবস্থা। তোমাদের সাথে যদি বেশি ব্যাগপত্র থাকে তোমরা লিফট ব্যবহার করতে পারো। লিফট ব্যবহার করে কিংবা ফ্লাইওভার ব্রিজ দিয়ে ওপরের দিকে উঠে বাঁ দিকের রাস্তা ধরে সোজা আসলে পরে মেন গেটের কাছে পৌঁছাতে পারবে। নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরের একদম ঠিক মেন গেটের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, আর ব্যাক সাইডে দেখা যাচ্ছে পুরো স্টেশন চত্বর। বিগত কয়েক বছর ধরে স্টেশন চত্বরের বাইরের দিকে আশেপাশে বেশ কিছু কাজ হচ্ছে, যেমনটা দেখেছিলাম তেমনটাই রয়েছে। এখনো পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়নি, তবে চারিদিকের পরিস্থিতি দেখে মনে তো হচ্ছে আরো কাজটা সম্পূর্ণ হতে 2-3 বছর লেগে যাবে। অবশিষ্ট বলতে স্টেশন চত্বরের উল্টো দিকে এই যে ট্রেনের ইঞ্জিনটা সেটা রয়েছে, নিচের দিকে লেখা রয়েছে আওয়ার হেরিটেজ। মেন কথায় আসি, স্টেশন চত্বর থেকে যখন তোমরা বেরিয়ে আসবে বাইরের দিকে, মেন গেটের ঠিক পাশ দিয়ে এই যে বাঁ দিকের রাস্তাটা দেখো, সকলেই যাচ্ছে
ওই বাঁদিকের রাস্তাটা ধরে যদি তোমরা এগিয়ে যাও হাঁটা পথে, একদম সরাসরি পৌঁছে যেতে পারবে শেয়ার গাড়ি স্ট্যান্ডে। আমি এখন এই রাস্তাটা ধরে সোজা হাঁটা পথে শেয়ার গাড়ি স্ট্যান্ডের দিকেই এগিয়ে যাব। নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বর থেকে মেন গেটের কাছে বেরিয়ে আসলে পরেই একটা জিনিসে সাবধান করব, অনেকেই তোমাদেরকে দেখে সামনের দিকে এগিয়ে আসবে, তোমাদেরকে ঘিরে ধরবে, যাদেরকে এক কথায় বলা হয় দালাল। তারা এসেই বলবে কম খরচায় গাড়ির সন্ধান দিয়ে দেব, কম খরচায় তোমাদেরকে হোটেলের সন্ধান দিয়ে দেব। আমি পার্সোনালি বলবো কারো কোনো কথায় কান না দিয়ে আমি যে রাস্তাটা তোমাদেরকে দেখালাম সেই রাস্তা ধরে হাঁটা পথে চলে আসো শেয়ার গাড়ি স্ট্যান্ডে। শেয়ার গাড়ি স্ট্যান্ডে তোমরা শেয়ার গাড়ি তো পাবেই, তাছাড়া 4 চাকা গাড়ির অপশন রয়েছে প্রচুর। তোমরা যদি দার্জিলিং, গ্যাংটক, লাভা, কালিম্পং পাহাড়ি যে কোনো অঞ্চলে যাওয়ার জন্য এখান থেকে এসে নিজেরা কথা বলে গাড়ি ঠিক করে নিতে পারবে, যদি তোমরা গাড়ি রিজার্ভ করতে চাও। হাঁটা পথে চলে এলাম আমি শেয়ার গাড়ি স্ট্যান্ডে। শেয়ার গাড়ি স্ট্যান্ডে আসলেই তোমরা দেখতে পারবে একদম লাস্টের দিকে, মানে যে রাস্তাটা ধরে আমি এসেছিলাম সেই রাস্তা ধরে একদম সোজা চলে এসেছি লাস্টের দিকে। এইখানেই একদম লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ম্যাজিক ভ্যান। দেখো এখানে একটা দাঁড়িয়ে রয়েছে, সামনের দিকে দাঁড়িয়ে রয়েছে। এইখান থেকেই এই ম্যাজিক ভ্যান ধরে মাথা পিছু 30 টাকা ভাড়া দিয়ে শেয়ারে চলে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছে। এনজেপি রেলওয়ে স্টেশন থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দূরত্ব মোটামুটি 7 থেকে 8 কিলোমিটারের মতো। এই 7 থেকে 8 কিলোমিটারের রাস্তা তোমরা অনায়াসেই মাথা পিছু 30 টাকা ভাড়া দিয়ে শেয়ার গাড়ি ধরে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছাতে পারবে। এই ক্ষেত্রে কোনো রকম গাড়ি রিজার্ভ করার প্রয়োজনই পড়বে না। তবে শুধু একটা কথাই মাথায় রাখতে হবে, রাত্রেবেলা 9:30 কিংবা 10টার পর থেকে পরের দিন ভোরবেলা 5:30 6টা পর্যন্ত গাড়ি ভাড়া নেওয়া হয় মাথা পিছু 40 টাকা। সকালবেলা 7টার পর সেই ভাড়াটাই আবার এসে দাঁড়ায় মাথা পিছু 30 টাকাতে। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছানোর সাথে সাথেই আমি দেখলাম যে বাস স্ট্যান্ডের একদম মুখের সামনে দাঁড়িয়ে রয়েছে কালিম্পংগামী সরকারি বাস। তবে আমি যখন বাস স্ট্যান্ডের এরিয়াতে পৌঁছালাম ঘড়ির কাঁটায় তখন বাজে সকাল ঠিক 8:30। সকাল 8:30টার বাসটা সেই মুহূর্তেই ছেড়ে দিল। আমি কিন্তু আবারও কিছুক্ষণ ওয়েট করলে পরে একদম সকাল 9টার যে বাসটা রয়েছে সেই বাসটা ধরতে পারতাম, সরকারি বাস ধরে কালিম্পং এর উদ্দেশ্যে বেরিয়ে যেতে পারতাম। আমি সময় নষ্ট করব না অযথা বসে থেকে, আমি সরকারি বাস স্ট্যান্ডের উল্টো দিকেই মানে পেছন দিকে যে একখানা প্রাইভেট বাস স্ট্যান্ড রয়েছে সেইখান থেকেই এই যে সাদা রঙের বাসটা দেখতে পাচ্ছ এই বাসটা ধরে মাথা পিছু এখন 130 টাকা ভাড়া দিয়ে সোজা রওনা দেব কালিম্পং এর উদ্দেশ্যে। বাস ছাড়া নির্ধারিত সময়ের মধ্যেই বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে কালিম্পংয়ের দূরত্ব 65 থেকে 68 কিলোমিটারের কাছাকাছি। বেসরকারি বাস ধরে কালিম্পংয়ে যেতে আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু বেসরকারি বাস, প্যাসেঞ্জার যেখানেই দেখতে পারবে বাস সেখানেই দাঁড়িয়ে পড়বে, যার জন্য গন্তব্যস্থলে পৌঁছাতে আমাদের একটু সময়টা বেশি লেগেছিল। সরকারি বাস একদম লিমিটেড, সবথেকে বড় কথা টাইমের মধ্যেই বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দেয়, যার জন্য বেসরকারি বাসের থেকে সরকারি বাসটা ধরে নিলে পরে খুব অল্প সময়ে কালিম্পংয়ে পৌঁছানো যায়। যদি বাই চান্স সরকারি বাস তোমরা না পাও সেই ক্ষেত্রে বেসরকারি বাস ধরে কালিম্পংয়ে যেতে পারো। যদি তোমরা চলে আসতে পারো পানি ট্যাঙ্কি মোড়ে, পানি ট্যাঙ্কি মোড় থেকে কালিম্পং যাওয়ার জন্য শেয়ারে গাড়ি ছাড়া হয়, ছোট গাড়ি, মাথা পিছু খরচা হবে 250 থেকে 300 টাকার মতো। এইবারে যারা ভাবছো রিজার্ভ গাড়ি করে যাবে, রিজার্ভ গাড়ি করলে পরে তোমরা এনজেপি কিংবা শিলিগুড়ি বাস স্ট্যান্ড যেখান থেকে ইচ্ছে সেখান থেকেই গাড়ি ঠিক করে নিতে পারো। খরচার পরিমাণটা একটু বেশি। রিজার্ভ গাড়ি করলে পরে শিলিগুড়ি কিংবা এনজেপি থেকে কালিম্পং আসতে খরচা হবে 3,500 থেকে 4,000 টাকার মতো। ফাইনালি এসে পৌঁছালাম কালিম্পং বাস স্ট্যান্ডে। বাস থেকে এইমাত্র আমি নামলাম, ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 11:30। কালিম্পং বাস স্ট্যান্ডে এখন আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এই বাস স্ট্যান্ডে সরকারি বাসগুলো এসে দাঁড়ায়, আবার প্রাইভেট বাসগুলো এসেও দাঁড়ায়। কালিম্পং ভ্রমণে তোমরা যারা আসবে বাস স্ট্যান্ড এরিয়ার আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, তোমরা চাইলে বাস স্ট্যান্ড এরিয়ার আশেপাশেও রুম নিয়ে থাকতে পারো। তবে কালিম্পং ভ্রমণে এসেছি, আজকে তো আর বাড়ি ফিরে যাব না, আগে থেকে কোনো রকম হোটেলও ঠিক করে আসিনি, তাই এইবারে আমার সবার প্রথম কাজ হলো একখানা হোটেলের সন্ধান করা, যেখানে আশেপাশের ভিউটা একটু সুন্দর হবে এবং যেখানে আমরা কম টাকা খরচা করে অন্তত রুম নিয়ে থাকতে পারবো। তবে কালিম্পং ভ্রমণে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হলো ডাম্বের চক। এবারে তোমরা বাস স্ট্যান্ড এরিয়া থেকে ডাম্বের চকে পৌঁছাবে কিভাবে?
দেখো বাস স্ট্যান্ডে যখন তোমরা গাড়ি থেকে নামবে, বাস থেকে নামবে, উল্টো দিকে দেখতে পারবে 4 চাকা গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এই যে বুলেরো গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে তার ঠিক পাশেই একখানা রাস্তা রয়েছে, ওপরের দিকে যাচ্ছে। সেই রাস্তাটা ধরে হাঁটা পথে গেলে তোমরা খুব সহজে ডাম্বের চকের কাছে পৌঁছাতে পারবে। আর আমার ইচ্ছে আছে ডাম্বের চকের কাছেই একখানা রুম নিয়ে থাকবো। বাস স্ট্যান্ড এরিয়া থেকে সোজা হাঁটা পথে চলে এসেছিলাম ডাম্বের চকের কাছে। ডাম্বের চকের পাশের রাস্তা ধরে মোটামুটি ধরে নাও এই 500 থেকে 600 মিটার হাঁটা পথে চলে এসেছি আমি আমার গন্তব্যস্থলে। গন্তব্যস্থল বলতে কালিম্পং ভ্রমণে এসে যেখানে আমি রাত্রিবাস করব, সেখানেই দাঁড়িয়ে রয়েছি। ডাম্বের চকের আশেপাশে, এমনকি বাস স্ট্যান্ড এরিয়ার আশেপাশে অনেকক্ষণ ধরে হোটেল খোঁজাখুঁজি করলাম। হোটেল তো প্রচুর রয়েছে, তবে রুম হিসেবে যে রুম ভাড়াগুলো চাইছে আমার ঠিক পোষায়নি, যার জন্য আমি একদম মেন রোডের কাছে কোনো রকম রুম নিলাম না। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফ্লাওয়ার প্যাচ হোমস্টেতে। বেসিক্যালি এটা হলো একখানা হোমস্টে, এখানে তোমরা থাকা এবং খাওয়া মিলিয়ে প্যাকেজ নিয়ে রুম নিয়ে থাকতে পারবে। তবে আমি কোনো রকম প্যাকেজ করিনি। আশেপাশে যে রুম ভাড়াগুলো শুনলাম তা দেখে এইখানে এসে কথা বললাম যে শুধু আমি রুমটা নিয়ে থাকবো। রুম ভাড়া আমার কাছে যা চেয়েছে আমার ঠিকঠাক মনে হয়েছে। পরিবেশ নিয়ে তোমাদের আর কি বলবো, যতটা বলবো ততটাই কম পড়বে, এতটা সুন্দর করে সাজানো। আর পরিবেশটা এতটাই সুন্দর, আমার মনে হলো ঘিঞ্জি এলাকাতে না থেকে এরকম সুন্দর একখানা পরিবেশে থাকলে পরে আমার দিনটা বেশ সুন্দরভাবে কেটে যাবে। ফ্লাওয়ার প্যাচ হোমস্টের ভেতরে সব থেকে প্রিয় জায়গা যদি আমার বলি, সেটা হলো এই ভিউ পয়েন্টটা। হোমস্টের ভেতরে খুব সুন্দর একখানা ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে, যেখান থেকে পুরো কালিম্পং শহর দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর ওইদিকে তাকালে চারিদিকে পাহাড়, আর মাঝখান দিয়ে বয়ে গেছে তিস্তা নদী, সেই ভিউটাও দেখা যাচ্ছে। আকাশ যদি ক্লিয়ার থাকে তোমরা দারুণ সুন্দরভাবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পারবে। এর আগের বার যখন কালিম্পং ভ্রমণে এসেছিলাম, হাঁটা পথে এসেছিলাম ঘুরতে ফ্লাওয়ার প্যাচ হোমস্টে, সেই সময় ঠিক করে রেখেছিলাম একবার অন্তত কালিম্পং ভ্রমণে আসলে পরে টার্গেট করব এখানে রুম নিয়ে থাকার। ফাইনালি রুম খালি পাওয়াতে এখানে রুম নিয়ে নিয়েছি। একদম কম খরচার যে রুমটা রয়েছে 1200 টাকার রুম, সেটাই আমি নিয়েছি। এই যে রুমটা দেখা যাচ্ছে বাইরের দিক থেকে দেখিয়ে দিচ্ছি, বড় বড় দুখানা জানলা, এই রুমটা আমি নিয়েছি। ভেতরে গিয়ে রুম ট্যুরটা তো অবশ্যই করব, তবে শুধু বন্ধুরা আমি এখানে রুমটাই নিয়েছি, কোনো রকম খাওয়া দাওয়ারের ব্যবস্থা কিন্তু নিইনি, মানে কোনো প্যাকেজ সিস্টেম করিনি। এখানে 1200 টাকা থেকে শুরু করে 3600 টাকার মধ্যে তোমরা বিভিন্ন ক্যাটাগরির রুম পেয়ে যাবে। আর তোমরা যারা ভাবছো প্যাকেজ সিস্টেমে থাকবে ফুডিং এবং লজিং নিয়ে, যদি তোমরা ফুডিং এবং লজিং নিয়ে থাকো সেই ক্ষেত্রে মাথা পিছু খরচা হবে 1400 টাকা। আর যদি দুপুরের খাবারটা স্কিপ করে নিয়ে তোমরা ফুডিং লজিং এর ব্যবস্থাটা নাও, সেই ক্ষেত্রে তোমাদের খরচা হবে 1200 টাকা মাথা পিছু। আমি কোনো রকম ঝামেলায় যাইনি যে প্যাকেজ করব। নিজের মতো ঘুরতে এসেছি কালিম্পং শহর, একদম হাঁটা পথে নিজের মতো করে ঘুরে দেখব। তোমরা যারা এখানে খাবার দাবার খাবে না, বাইরে কোথা থেকে গিয়ে খাবার দাবার খাবে, তা আমার সাথে থাকলে পরে অবশ্যই তোমরা জানতে পারবে। আপাতত তোমাদেরকে সাথে নিয়ে রুম ট্যুরটা করে নেব। আর এইদিকে দেখো কত সুন্দর ফুলের বাগানটা রয়েছে, ওই দিক দিয়েও যাওয়ার রাস্তা রয়েছে, তবে আমি এই দিক দিয়েই বেরিয়ে যাব। কালিম্পং এমনই একখানা ভ্রমণ কেন্দ্র বা পর্যটন কেন্দ্র যেখানে তোমরা যে কোনো সিজনে চলে আসতে পারো ঘুরতে। তবে যাদের হাতে একদম অল্প সময় এবং অল্প টাকা খরচা করে কালিম্পং ঘুরতে চাইছো, তারা আমাকে ফলো করতে পারো। আমি যে রুমটা নিয়েছি, রুমটা একদম নর্মাল ভাবেই সাজানো গোছানো, খুব একটা বেশি জিনিসপত্র নেই। যা যা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এই হলো বড় বেড, দুটো ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা, দুটো বালিশ। বেডের পাশ দিয়ে রয়েছে পরপর 3টে জানলা। ওইদিকে জানলা দিয়ে পুরো একদম হোমস্টের বাইরের দিকে যে গার্ডেনটা রয়েছে সেটা দেখা যাচ্ছে। আর এই দিকের জানলা দিয়ে পুরো পাহাড়ের সুন্দর ভিউ দেখা যাচ্ছে রুমের ভেতর থেকেই। এই সাইডে রয়েছে ছোট্ট একখানা ড্রেসিং টেবিল, সাথে এইখানে রুমের ভেতরে রয়েছে ছোট্ট একখানা কাঠের টি টেবিল, জলের জগ, গ্লাস, সুইচ বোর্ড, লাইট। রুমের ভেতরে রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা। একটি রুমের মধ্যে দেখলাম অনেকগুলো সুইচ বোর্ড রয়েছে, ফোন চার্জ দিতে কোনো রকম সমস্যা হবে না। এই হলো অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরে বেসিন, আয়না, বালতি, মগ, কল, লাইট, ওয়েস্টার্ন টয়লেট, হ্যান্ড শাওয়ার, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, সমস্ত কিছু রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। রুম এবং ওয়াশরুম একদম নর্মাল ভাবে সাজানো গোছানো, তোমরা দেখতেই পেলে। ওয়াশরুমের ভেতরে কোনো রকম গিজারের ব্যবস্থা নেই। তবে সত্যি কথা বলতে আমি ঠিক যেই সময় কালিম্পং এ এসেছি, এতটা পরিমাণে গরম এখানে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই সময় আসলে পরে কোনো রকম গরম জলের প্রয়োজন পড়বে না।
যদিও বা তোমরা ঠান্ডার সময় আসো কিংবা তোমাদের গরম জলের প্রয়োজন, সেই ক্ষেত্রে আমি দাদার কাছে জিজ্ঞেস করলাম যে আমরা গরম জলটা কোথা থেকে পাবো। বাইরের দিকে একখানা কল রয়েছে যেখান থেকে তোমরা অল টাইম গরম জল পেয়ে যাবে। জলটা বাইরে থেকে নিয়ে এসে রুমে তোমরা স্নান করতে পারবে, ফ্রেশ হয়ে যেতে পারবে। রুমটা তো বুঝতেই পারছো একদম নর্মাল। আর এই রুম ভাড়াটাই পড়লো 1200 টাকা। আমি মেন রোডের সাইডে রুম দেখেছিলাম, বিশ্বাস করো এত ঘিঞ্জি এলাকা, এত মানুষের সেখানে গ্যাঞ্জাম রয়েছে। আমি পাহাড়ে ভ্রমণ করতে এসেছি, শান্তিপ্রিয়ভাবে থাকবো বলেই আমি এই জায়গাটা বেছে নিয়েছি। আমার কাছে তো একদম ঠিকঠাক মনে হচ্ছে। আর এই মুহূর্তে আমি স্নান করে ফ্রেশ হয়ে তো আবার বাইরে ঘুরতেই বেরিয়ে যাব, রুমে তো আর বেশিক্ষণ থাকবো না। আপাতত ওয়াশরুমে যাব, ফ্রেশ হব, তারপরে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। ফ্লাওয়ার প্যাচ হোমস্টেতে এসে সরাসরি আমি কথা বলে রুম বুক করেছিলাম। তবে একটা বড় ভুল হয়েছিল, যেই সময় রুমটা দেখেছিলাম একবারও নজর যায়নি রুমের মধ্যে কোনো রকম পাখার ব্যবস্থা আছে কি না। আসলে ব্যাপারটা হলো, যেই সময় আমি কালিম্পংয়ে ভিজিট করেছিলাম ওয়েদারটা কালিম্পংয়ের হালকা গরমই ছিল। বেলা বাড়ার সাথে সাথে গরমের পরিমাণটা আর একটু বেড়েই গিয়েছিল, তাই রুমে থাকতে হালকা আমাদের প্রবলেম তো অবশ্যই হচ্ছিল। যথারীতি দাদাকে গিয়ে জানালাম, তবে দাদা পরে আমাদেরকে একখানা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করে দিয়েছিল। তাই তোমরা যারা ভাবছো এখানে থাকবে রুম নিয়ে, আগে থেকেও যদি তোমরা কন্ট্যাক্ট করে রুম বুক করো, সেই ক্ষেত্রে রুমের মধ্যে কি কি ব্যবস্থা রয়েছে, এখানে থাকলে পরে তোমরা কি কি ফেসিলিটি পাবে, সমস্ত কিছু বিষয়ে আগে থেকে একটু যাচাই করে নিতে পারো। ফ্লাওয়ার প্যাচ হোমস্টে দেখে যদি তোমাদের মনে হয় এইখানে এসে তোমরা রাত্রিবাস করতে পারবে, আগে থেকে রুম বুক করতে চাইছো, কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া রইল। ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের আশেপাশে যে সমস্ত ট্যুরিস্ট পয়েন্টগুলো রয়েছে, সেই সমস্ত ট্যুরিস্ট পয়েন্টগুলো পায়ে হেঁটে ঘুরে দেখব। সবার প্রথমে লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। যেহেতু আমি বাস স্ট্যান্ড এরিয়া থেকে সোজা হাঁটা পথে আমাদের হোমস্টেতে চলে গিয়েছিলাম, রাস্তাটা ঠিকভাবে তোমাদের দেখানো হয়নি। এই হলো ডাম্বের চক ব্যাক সাইডে। ডাম্বের চকের ঠিক সামনে দিয়ে এই যে গাড়িগুলো বেরিয়ে আসছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে গাড়িগুলো বেরিয়ে আসছে, এটা হলো বাস স্ট্যান্ড এরিয়া। বাস স্ট্যান্ড এরিয়া থেকে গাড়িগুলো বেরিয়ে আসছে। বাস স্ট্যান্ড এরিয়া থেকে বাইরের দিকে বেরিয়ে আসলে পরে ডাম্বের চকের ঠিক পাশ দিয়ে এই যে রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে, এই রাস্তাটা একদম তোমরা নিচের দিকে নেমে গেলে পরে খুব সহজে হাঁটা পথে ফ্লাওয়ার প্যাচ হোমস্টেতে পৌঁছে যেতে পারবে। এখন আমি এই ডাম্বের চক থেকে সবার প্রথমে রওনা দেব আমার প্রথম গন্তব্যস্থল ঘুরে দেখার জন্য। তবে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। এই হলো ডাম্বের চক, উল্টো দিকেই এখানে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু বসার খুব সুন্দর জায়গা রয়েছে। তার ঠিক উল্টো দিকে বাস স্ট্যান্ড এরিয়ার সামনে দিয়ে ওই যে নিচে নামার রাস্তাটা যেটা বেরিয়ে যাচ্ছে, সেই রাস্তা ধরে আমার গন্তব্যস্থলের দিকে এখন আপাতত আমি এগিয়ে যাব। ডাম্বের চকের মেন আকর্ষণ বলতে পারো সুউচ্চ এই বিশাল ক্লক টাওয়ার, যা পর্যটক কিংবা স্থানীয় মানুষদের কাছে একখানা ল্যান্ডমার্ক। ডাম্বের চক থেকে আমার মতে মোটামুটি ধরে নাও 800 থেকে 900 মিটার রাস্তা হাঁটা পথে চলে এসেছি মঙ্গল ধামের একদম ঠিক সামনে। এই মুহূর্তে মঙ্গল ধামের সামনেই দাঁড়িয়ে রয়েছি। কালিম্পং ভ্রমণে তোমরা যারা আসবে আর হাঁটা পথে কোনো রকম টাকা পয়সা খরচা না করে, যারা কম খরচায় কালিম্পং ঘুরতে চাইছো, তারা খুব সহজেই হাঁটা পথে চলে আসতে পারবে মঙ্গল ধামের সামনে। আর যদি রাস্তা চিনতে কোনো রকম সমস্যা হয়, তোমরা লোকাল মানুষজনদের কাছে জিজ্ঞেস করবে, তারা তোমাদেরকে রাস্তা চিনিয়ে দেবে, তোমরা সহজেই পৌঁছে যেতে পারবে। মঙ্গলধামের ভেতরে প্রবেশ করার জন্য এই হলো বড় প্রবেশদ্বার। প্রবেশদ্বারের ওপরে লেখা রয়েছে মঙ্গলধাম, আর ওপরের দিকে দেখো কত সুন্দর রাধা কৃষ্ণের যুগল মূর্তি রয়েছে, দেখতে কি দারুণ লাগছে। এই প্রবেশদ্বার ব্যবহার করে ভেতরের দিকে এন্ট্রি করব। প্রয়াত গুরুজি মঙ্গল দাসজির স্মরণে নির্মিত মঙ্গলধাম মন্দিরটি শ্রীকৃষ্ণ ভগবানকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। বিশাল বড় জায়গার ওপরে এই সুন্দর মন্দিরটি কালিম্পং ভ্রমণে আসা প্রত্যেকটা পর্যটকদের কাছে মূল আকর্ষণ বলতেই পারো। কালিম্পং ভ্রমণে আসা প্রত্যেকটা পর্যটকই সময় বের করে মঙ্গলধাম ঘুরতে অবশ্যই আসে। কালিম্পং ভ্রমণে আসলে পরে যারা গাড়ি রিজার্ভ করে কালিম্পং শহরের আশেপাশে ট্যুরিস্ট পয়েন্টগুলো ঘুরে দেখে, তোমরা যারা গাড়ি রিজার্ভ করে ভাবছো আশেপাশে ট্যুরিস্ট পয়েন্টগুলো ঘুরে দেখবে, মঙ্গলধামের ভেতরেই রয়েছে খুব সুন্দর গাড়ি পার্কিং জোন। একদম ভেতরে চলে আসবে গাড়ি, তোমরা খুব সহজেই মঙ্গলধামটা ঘুরে দেখে নিতে পারবে।
প্রত্যেকের জন্য ভোরবেলা 5টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত মঙ্গলধাম খোলা থাকে। 1993 সালে কালিম্পংয়ের মতো পাহাড়ি অঞ্চলে প্রায় 2 একর জমির ওপর তৈরি করা হয়েছে সুন্দরভাবে মঙ্গলধাম। কালিম্পং শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মঙ্গলধাম। মঙ্গলধামের যে আশেপাশের পরিবেশটা রয়েছে এতটা সুন্দর, এখানে এত সুন্দর বাগান এরিয়া রয়েছে, এখানে আসলে পরে এক আলাদা রকমের তোমরা শান্তি পাবে। আর মঙ্গলধাম, এই মঙ্গলধাম কিন্তু শ্রীকৃষ্ণ ভগবানকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। সামনের দিকে বেশ অনেকগুলো সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়িগুলো ধরে ওপরের দিকে যেতে হবে মেন যে মন্দির প্রাঙ্গণটা রয়েছে সেই মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখার জন্য। মঙ্গলধামের ভেতরে বিশাল বাগান ছাড়াও রয়েছে সুন্দর বসার ব্যবস্থা, ঠান্ডা জলের ব্যবস্থা, তার সাথে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা। মন্দির প্রাঙ্গণে তোমরা 2টো গেট ব্যবহার করে ভিজিট করতে পারবে। এই যে আমি সিঁড়িটা তোমাদেরকে দেখালাম, যে সিঁড়ি ধরে উপরের দিকে এলাম, সিঁড়িটা যেখান থেকে শুরু হচ্ছে পাশেই রয়েছে শু র‍্যাক, সেখানে জুতো রেখে তারপর আমি উপরের দিকে এন্ট্রি করেছি। আর শু র‍্যাকের পাশ দিয়ে একখানা দরজা রয়েছে বা প্রবেশদ্বার রয়েছে, সেই প্রবেশদ্বারটা ব্যবহার করেও তোমরা ভেতর দিক দিয়ে একদম মন্দির প্রাঙ্গণে ভিজিট করতে পারবে। আর আমি বাইরের দিকের এই সুন্দর এরিয়াটা ঘুরবো বলে সিঁড়ি ধরে উপরের দিকে এলাম। বিশ্বাস করো, মন্দির প্রাঙ্গণ নিয়ে কিচ্ছু বলা যাবে না, এতটা সুন্দর একখানা মন্দির প্রাঙ্গণ। সব থেকে এখানকার ভালো বিষয়, যেই বিষয়টা আমার সব থেকে মন কেড়ে নেয়, সেটা হলো এখানকার ফুল গাছগুলো। এখানে এত রকমের গাছ রয়েছে, এত রকমের ফুল গাছ রয়েছে, যা দেখলে এমনিই মন ভরে যাবে। আর এইদিকে যদি ভিউটা তোমাদেরকে দেখাই, পুরো পাহাড়ি দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। জানি না কেন যতবারই কালিম্পং ভ্রমণে আসি ততবারই কালিম্পংয়ে এসে দেখি যে যখন আসি তখন তো ওয়েদার ঠিক থাকে, আর যখন ঘুরতে বেরোই তখন আবার বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে যায়। এখানে আসার সাথে সাথে দেখলাম পুরো ওয়েদারটা একদম ক্লাউডি হয়ে গিয়েছে, মানে বৃষ্টি আসবে মনে হচ্ছে। চটজলদি করে মন্দির প্রাঙ্গণের ভেতরে ভিজিট করে মন্দির প্রাঙ্গণের যে ভেতরের ভিউটা রয়েছে সেটা ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করব। মঙ্গলধামের ভেতরে থাকা মূল মন্দির প্রাঙ্গণের সামনে থেকে এই ভিউটা ক্যাপচার করা হয়েছে। অসাধারণ ভিউ, যা দেখলে মনমুগ্ধ এমনি হয়ে যাবে। আকাশ ক্লিয়ার থাকলে এইখান থেকে কালিম্পং শহরের আশেপাশে থাকা বিভিন্ন পাহাড়গুলো দারুণভাবে দেখা যায়। দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পাহাড়ও। ভিজিট করলাম মন্দির প্রাঙ্গণের ভেতরে। মন্দির প্রাঙ্গণটা এতটা বড় আর এত সুন্দর করে সাজানো যে কি বলবো। সামনেই রয়েছে খুব সুন্দর বিগ্রহ, আগে গিয়ে দর্শনটা সেরে নেব। মঙ্গলধামে আসলে পরে তোমরা কি শুধু বিশাল বড় এলাকা জুড়ে ফুলের বাগান, বিভিন্ন ধরনের গাছগাছালি, প্রার্থনা কক্ষ এইসবই দেখবে? না না, প্রার্থনা কক্ষ, বিশাল বড় বাগান ছাড়াও রয়েছে একখানা দারুণ মন্দির প্রাঙ্গণ, যে মন্দিরটা পুরোটাই উৎসর্গ করা হয়েছে শ্রীকৃষ্ণ ভগবানকে। শ্রীকৃষ্ণ ভগবানের বিভিন্ন লীলা, তার সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দির প্রাঙ্গণের মধ্যে, যা দেখলে মন জুড়িয়ে যাবে। মঙ্গলধাম ঘোরার পরে মঙ্গলধাম থেকে বেরিয়ে মোটামুটি ধরে নাও 150 থেকে 200 মিটার রাস্তা হাঁটা পথে এখন এই মুহূর্তে আমি চলে এসেছি কালিম্পং শহরের আরো একখানা সুন্দর ডেস্টিনেশন বা বলতে পারো সুন্দর একখানা টুরিস্ট পয়েন্ট ঘুরে দেখার জন্য। দাঁড়িয়ে রয়েছি মেরি মাদার অফ গড চার্চের একদম ঠিক ভেতরে। প্রবেশদ্বারটা একটু তোমাদেরকে দেখাবো। মেন রোডের পাশেই একদম রয়েছে বড় এই প্রবেশদ্বার, যে প্রবেশদ্বারটা দিয়ে চার্চের ভেতরে আমি এন্ট্রি করেছি। অসম্ভব সুন্দর একখানা জায়গা, আর এতটা শান্ত, মানে ভীষণ শান্তপ্রিয় একখানা জায়গা। শান্তিতে যদি প্রিয় মানুষের সাথে সময় কাটাতে চাও, আমি অবশ্যই বলবো চার্চে চলে আসো। সুন্দর বসার ব্যবস্থা রয়েছে এখানে, বেশ খানিকক্ষণ তোমরা সুন্দরভাবে সময় কাটিয়ে যেতে পারবে। কালিম্পং শহরের র্যালি রোডে অবস্থিত মেরি মাদার অফ গড চার্চ। এটি একটি অনন্য ক্যাথলিক গির্জা। চার্চের বিভিন্ন দেওয়ালে দারুণ সুন্দরভাবে চিত্রকলার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তিব্বতী বৌদ্ধ ধর্মের বিভিন্ন চমৎকারের প্রভাব। পুরো কালিম্পং শহরে মেন রোডের আশেপাশে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের দোকান রয়েছে। সেখান থেকেই আমি একখানা দোকান বেছে নিয়েছি মোমো।
মোমো খেতে আমি ভীষণ পছন্দ করি, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে আসলে পরে মোমোটা একদম আমার বাদ যায় না খেতে। মোমোটা ট্রাই করে দেখবো খেতে কেমন হয়েছে। আমি নিয়েছিলাম ভেজ মোমো। প্লেটের মধ্যে 10 পিস মোমো ছিল, দাম পড়েছিল 50 টাকা। খেতেও অসাধারণ ছিল মোমোটা। বিশ্বাস করো, মোমো যেমনই হোক না কেন আমার তো অমৃতের মতো লাগে। আমি এতটা পরিমাণে মোমো খেতে পছন্দ করি। শুধু তাই নয়, বসে বসে আবারও পরে আরও 1 প্লেট মোমো ট্রাই করেছিলাম। খেয়ে দিয়ে সোজা রওনা দিয়েছিলাম পরবর্তী গন্তব্যস্থলের দিকে। চলে এলাম আমি আবার ডাম্বের চকের ঠিক সামনে। ডাম্বের চকের পাশে এই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, সামনের দিকে লেখা রয়েছে গোল্ডেন টিপস। এই দোকানটার ঠিক পাশ দিয়ে দেখো ওপরে যাওয়ার একখানা রাস্তা রয়েছে। এই রাস্তাটা ধরে কিছুটা দূর এগিয়ে গেলে পরে হাতের বাঁ সাইডে আরো একখানা রাস্তা রয়েছে। সেই রাস্তা ধরে এগিয়ে যাব আমার পরবর্তী গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। ডাম্বের চক থেকে যে রাস্তাটা তোমাদের দেখালাম, সেখান থেকে মোটামুটি 600 মিটার রাস্তা হাঁটা পথে চলে এলাম কালিম্পং এর সব থেকে গুরুত্বপূর্ণ আরো একখানা টুরিস্ট পয়েন্ট ঘুরে দেখার জন্য। সব থেকে পুরনো চার্চ, ম্যাক ফার্নেল মেমোরিয়াল চার্চ। বিশ্বাস করো, এই যে নিচের দিকে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা হলো মেন গেট। ওই গেট দিয়ে আমরা ভেতরের দিকে এন্ট্রি করলাম। আর যে রাস্তা ধরে চার্চের কাছে আমি এগিয়ে যাচ্ছি, এদিকে রাস্তার পাড়ে অনেক রকমের ফুল গাছ রয়েছে, বড় বড় ফুল গাছ। ফুলগুলো পুরো এই রাস্তার ওপরে বিভিন্ন কালারের ফুল পড়ে রয়েছে। এত সুন্দর করে তোমাদেরকে স্বাগত জানাবে, মানে কি বলবো। আর এই রাস্তাটা আমার সব থেকে ফেভারিট রাস্তা, এত সুন্দর ফুল দিয়ে সাজানো। আর সামনের দিকে দেখা যাচ্ছে চার্চ। চলো তোমাদেরকে চার্চটা ঘুরিয়ে দেখাই। ম্যাকফার্নেল মেমোরিয়াল চার্চের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 24শে ফেব্রুয়ারি 1890 সালে। কালিম্পং শহরের সব থেকে প্রাচীন ও বৃহত্তম চার্চ যদি তোমরা বলো, তাহলে সবার প্রথমে উঠে আসে ম্যাকফার্নেল মেমোরিয়াল চার্চের কথা। চার্চের একদম ঠিক সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। ওয়েদারটা এত সুন্দর হাওয়া হচ্ছে, মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এই যে হাঁটা পথে ঘুরছি, আমার কোনো রকম সমস্যা হচ্ছে না। তবে তোমাদেরকে একটা কথা অবশ্যই বলবো, যতটা সম্ভব হচ্ছে আমি রাস্তা চিনিয়ে তোমাদেরকে টুরিস্ট পয়েন্টগুলো ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। আর যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় পায়ে হেঁটে এই সমস্ত জায়গাগুলো ঘোরার সময়, তোমরা একটু জায়গাগুলোর নামগুলো মনে রাখবে। যে আমি যে টুরিস্ট পয়েন্টগুলোর নামগুলো বলছি, তাহলে তোমরা যে কাউকে, মানে লোকাল মানুষদের কাছে যদি তোমরা জিজ্ঞেস করো যে আমরা এই জায়গাতে যাব, তারা কিন্তু রাস্তা দেখিয়ে দেবে। চার্চটা এতটাই বড়, কালিম্পং শহরের অধিকাংশ জায়গা থেকে এই চার্চটা দেখা যায়। তার মানে তোমরা বুঝেই নাও যে চার্চটা কতটা বড়। উইলিয়াম সাদারল্যান্ডের তত্ত্বাবধানে স্থানীয় ও ইউরোপীয়দের সাহায্যে এই চার্চটি নির্মাণ করা হয়েছিল। এই গেটটা দিয়ে এন্ট্রি করলে পরে ভেতরের দিকে রয়েছে প্রার্থনা কক্ষ। চার্চের ভেতরে খুব সুন্দর রয়েছে গার্ডেন এরিয়া, তার সাথে রয়েছে পরপর এরকম সুন্দর বসার ব্যবস্থা, যেখানে বসে সুন্দরভাবে তোমরা সময় কাটাতে পারবে। সব থেকে ভালো বিষয়, এই চার্চ থেকে পুরো কালিম্পং শহর, তিস্তা নদীর ভিউ সবটাই দেখা যায়। তবে ওয়েদার দেখে তোমরা বুঝতেই পারছো, পুরো চারিদিকে মেঘ একদম ঢেকে রেখেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে আমি এখান থেকে খুব ভালো দেখতে পারছি না, তো তোমাদেরকে কিভাবে ক্যামেরার মাধ্যমে তুলে ধরিয়ে দেখাবো আমি নিজেও জানি না। তবে বিশ্বাস করো, এক আলাদা রকমের শান্তি পাবে এখানে আসলে পরে। আমি আপাতত এখানে বসে বেশ খানিকক্ষণ সময় কাটাবো নিজের মতো করে। ম্যাকফার্নেল মেমোরিয়াল চার্চ, অনেকে যাকে বেল টাওয়ারও বলে থাকে। সুউচ্চ চূড়া, খিলানযুক্ত জানালা, ভেন্টিলেটর এবং 4 স্তর বিশিষ্ট এই বেল টাওয়ার বা কালিম্পং এর সব থেকে পুরনো গির্জা দেখলে পরে মন জুড়িয়ে যাবে। অতীতে একসময় এই চার্চের ভেতরে নাকি লেপচা, সংস্কৃত, চীনা, বাংলা, নেপালি, হিন্দি
ইংরেজি ও তিব্বতী সহ 10টি ভিন্ন ভাষায় উপাসনা পরিচালিত করা হতো। কালিম্পংয়ের সব থেকে বৃহত্তম ও প্রাচীনতম চার্চ ঘোরার পরে আবারও চলে এসেছি আমি ডাম্বের চকের কাছে। ব্যাক সাইডে দেখা যাচ্ছে ডাম্বের চক। ডাম্বের চকের একদম ঠিক পাশেই তোমরা দেখতে পারবে বড় করে সাইন বোর্ডের মধ্যে লেখা রয়েছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালিম্পং। এটা হলো খুব সুন্দর কালিম্পংয়ের সরকারের আধীনত্বে থাকা একখানা সুন্দর সাজানো গোছানো পার্ক, যেই পার্কটা এখন আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ঘোরাঘুরি করার মতো যাদের হাতে খুব একটা বেশি দিনের ছুটি থাকে না, তারা একদম কম টাকা খরচা করে অল্প দিনে শুধুমাত্র পায়ে হেঁটে ঘুরে নিতে পারো কালিম্পং শহর। কালিম্পং শহরের লোকাল মানুষজন তারা এই পার্কে এসে সময় কাটাতে ভীষণ পছন্দ করে। যখন পার্কে আসবে বেশিরভাগ তোমরা দেখতে পারবে লোকাল মানুষজন তারা নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। তবে এখন শুধু লোকাল মানুষজন নয়, কালিম্পং ভ্রমণে আসা প্রত্যেকটা পর্যটকই এই পার্কে এসে সময় কাটাতে ভীষণভাবেই পছন্দ করে। পার্ক এখন বিকেলবেলার টাইমে ভীষণ জমজমাট হয়ে উঠেছে। পার্কের ভেতরে রয়েছে বেশ এখানে একখানা দেখছি শপ, যেখানে বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে, শুকনো খাবার দাবার পাওয়া যাচ্ছে, মোমো ম্যাগি এইসব তোমরা পেয়ে যাবে। আর রিশু এখানে আসার সাথে সাথে বাঁধন ছাড়া যাকে বলে, নিজের মতো করে ওইদিকে খেলছে। এক দিদিভাইকে পেয়েছে, তাকে সাথী বানিয়ে নিজের মতো করে খেলছে। এখানে আমি বেশ খানিকক্ষণ সময় কাটাবো। তবে আমি বিকেলবেলা ভিজিট করেছি, যারা সন্ধ্যেবেলা আসবে দেখবে সন্ধ্যেবেলা না পার্কটা খুব সুন্দরভাবে আলো দিয়ে সেজে ওঠে, সেই সময় দেখতে আরো সুন্দর লাগে। পার্কের ভেতরে বাচ্চাদের মনোরঞ্জন করার মতো বিভিন্ন ধরনের খেলনা বা রাইড বলতেই পারো যেগুলো রয়েছে, দোলনা, স্লাইড, হাঁস, আরও কত কি। আর এই যে পুচকু বেবিটা রয়েছে রিশু যার সাথে খেলছে, বাবার কর্মসূত্রে তারা বেশ অনেক দিন হলোই কালিম্পং শহরে রয়েছে। দিদিভাই বানিয়ে নিয়েছে, সেই দিদিভাইকে সঙ্গী করে পুরো পার্ক যেন মাতিয়ে দিয়েছিল রিশু। আমার কাজের ফাঁকেই রিশু যে এত সুন্দরভাবে পার্কের মধ্যে এসে সময় কাটাতে পারবে, সত্যি ওকে খুশি দেখে আমাদেরও বেশ ভালো লাগছিল। পার্কের ঠিক ব্যাক সাইডে একদম পেছন দিকে যখন তোমরা চলে আসবে দেখবে এখানকার মেন আকর্ষণ যদি বলি, খুব সুন্দর বড় করে লেখা রয়েছে আই লাভ কালিম্পং। এই জায়গাটা মূলত সকলে সেলফি জোন হিসেবে ব্যবহার করে, আর এইখান থেকে পাহাড়ের দৃশ্য খুব সুন্দরভাবে দেখা যায়। এই সাইডটাও খুব সুন্দর করে সাজানো গোছানো গার্ডেন এরিয়া রয়েছে, এবং এইখানে একখানা সেলফি জোন রয়েছে, হামরো কালিম্পং ওপরের দিকে লেখা রয়েছে। এর আগের বার যখন এসেছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম, একজন দাদা দাঁড়িয়ে রয়েছে, ছবি তুলতে হলে 50 টাকা 100 টাকা এরকম করে চাইছিল। তো এইবারে কত টাকা করে চাইছে সেটা আমি গিয়ে জিজ্ঞেস করে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। 50 টাকা কিংবা 100 টাকা নয়, মাত্র 10 টাকা দিয়ে আমি ছবি তুলেছিলাম সেলফি জোন এই দোলনায় বসে। আমি, রিশু আর ওই পুচকুটা দিদিভাই রিশুর, আমরা 3 জনের ছবি তুলেছিলাম, দাদাকে দিয়েছিলাম 30 টাকা। কালিম্পং শহরের একদম প্রাণ কেন্দ্রে অবস্থিত ছোট্ট এবং সুন্দর করে সাজানো পার্কটি ঘুরে দেখতে তোমাদেরও বেশ ভালো লাগবে। আর সন্ধেবেলা মানে সন্ধে গড়াতে না গড়াতেই পুরো পার্কটা এত সুন্দরভাবে আলো দিয়ে সেজে উঠেছে, তোমাদের কি বলবো। এমনকি তোমাদেরকে বিকেলবেলা যে ভিউটা দেখিয়েছিলাম আই লাভ কালিম্পং লেখা রয়েছে, আই লাভ কালিম্পংটাও দারুণ সুন্দরভাবে আলো দিয়ে সেজে উঠেছে। ব্যাক সাইডে তোমরা দেখে বুঝতেই পারছো। এখানে যতগুলো গাছ রয়েছে প্রত্যেকটা গাছে এত সুন্দর লাইটিং লাগানো হয়েছে, বিভিন্ন কালারের আলো দিয়ে পুরো পার্ক এখন সুন্দরভাবে সেজে উঠেছে। বিকেল থেকে রিশু নন স্টপ খেলে যাচ্ছে। ওকে এখান থেকে আমি কিভাবে নিয়ে যাব সত্যি কথা আমি নিজেও জানি না। যতবার আমি এখান থেকে বেরোতে চাইছি ততবার ছেলে আমার কান্নাকাটি করে অস্থির হয়ে যাচ্ছে। এবারে ও সামনের দিকে খেলছে, অনেকক্ষণ ধরে পার্কে সময় কাটিয়েছি, ওকে কোনো রকম এখান থেকে বের করে নিয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাব। কালিম্পং শহরের আশেপাশে রয়েছে আরও বেশ কিছু সাইট সিন, তবে সেইগুলো ঘোরার জন্য গাড়ি রিজার্ভ করতে হবে। আর গাড়ি রিজার্ভ করা মানে খরচার পরিমাণটাও বেড়ে যাওয়া।
তবে খরচার কথা মাথায় আসলে এবারে তোমরাই হয়তো ভাববে, তাহলে আমাদের কি আর কালিম্পং শহর ঘোরা হবে না? না না, কালিম্পং শহরের এই সুন্দর সুন্দর সাইট সিনগুলো তোমরা অনায়াসে পায়ে হেঁটেই ঘুরে দেখে নিতে পারবে। পার্ক ঘুরে ডাম্বের চকের পাশের রাস্তা ধরে সোজা চলে এসেছি মার্কেট এরিয়া ঘোরার জন্য। দার্জিলিং কিংবা সিমলার মতো তোমরা বড় মল রোড তো দেখতে পারবে না, তবে কালিম্পং এ এই যে এখন আমি যে মার্কেটের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, এই মার্কেটের নাম হলো সি.কে চক মার্কেট। মার্কেটটা বিশাল বড় এরিয়া জুড়ে বিস্তৃত রয়েছে। রাস্তার দুধারেই প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, সেটা শীতের পোশাক বলো, সাজগোজের জিনিস বলো, বাচ্চাদের খেলনা বলো, সমস্ত কিছু জিনিস পেয়ে যাবে। তবে আমি কয়েকটা দোকানে গিয়ে কিছু জিনিসের দাম করলাম, দাম একটু চড়া আমার কাছে মনে হলো। যদিও বা তোমাদের কোনো জিনিস পছন্দ হয়ে থাকে, তোমরা দরদাম করে কিনে নিতে পারো। ডাম্বের চকের পাশের রাস্তা ধরে এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি সি.কে চক মার্কেটের ওপরে, এই মার্কেটের কিন্তু রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম মঙ্গলধামের দিকে। মানে এই রাস্তা ধরে তোমরা মঙ্গলধামেও পৌঁছাতে পারবে। আর মার্কেটটা অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত, হাঁটা পথে তোমরা যখন ঘুরে দেখবে বেশ ভালো লাগবে। রাত্রি 8টা বাজতে বাজতে মার্কেট এরিয়া পুরো বন্ধ হয়ে যায়। এখন মোটামুটি ঘড়ির কাঁটায় 7:30 থেকে 8:45 মতো বাজে। প্রায় অনেক দোকান বন্ধ হয়ে গিয়েছে, যে কটা দোকান খোলা রয়েছে সেই দোকানগুলোই আমি হাঁটা পথে ঘুরে দেখছি। বেশ কিছু জুয়েলারির দোকান যেগুলো আমি ঘুরে দেখেছিলাম, সেখানে হাতে তৈরি করা বিভিন্ন ধরনের ঘর সাজানো জিনিস বিক্রি হচ্ছিল। দামগুলো একটু চড়া হলেও জিনিসগুলো অসাধারণ ছিল। তোমাদের পছন্দ হলে দরদাম করে কিনে নিতে পারো। আমি মার্কেট এরিয়া ঘুরে আবারও চলে এসেছিলাম ডাম্বের চকের কাছে। এই ডাম্বের চকের আশেপাশে মেন রোডের ওপর দিয়ে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের দোকান বসে। চাইলে এখান থেকেও তোমরা টুকটাক খাবার খেয়ে নিতে পারো। ব্যাক সাইডে তোমরা দেখতে পাচ্ছ ডাম্বের চক। ডাম্বের চকের বাঁদিকে রাস্তার ওপরে লাইন দিয়ে 4 চাকা গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। এই যে 4 চাকা গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে তার ঠিক উল্টো দিকে, মানে ডাম্বের চকের ঠিক ডান সাইডের যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তা দিয়ে কিছুটা দূর এগিয়ে আসলে পরে বেশ কয়েকটা সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি ধরে নিচের দিকে নেমে পড়লে পরেই তোমরা দেখতে পারবে এখানে রয়েছে আদিত্য হোটেল। এই হোটেলে ভেজ এবং নন ভেজ দু ধরনের খাবার দাবারই পাওয়া যায়, এবং শুনেছি এইখানে বাঙালি খাবার দাবার খুব ভালো পাওয়া যায়। তাই ঠিক করেছি রাতের খাবারটা এই হোটেল থেকেই কমপ্লিট করে নেব। হোটেলের ভেতরের এরিয়াটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। বসার জন্য রয়েছে বেশ ভালো ব্যবস্থা, মানে টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে। এখানে বসে তোমরা দুপুরের কিংবা রাতের খাবার অনায়াসে কমপ্লিট করে নিতে পারো। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত্রি ঠিক 8:30। বসে পড়েছি রাতের খাবার দাবার নিয়ে। সৌরভের জন্য নিয়েছি মাছের থালি আর আমার জন্য নিয়েছি ডিম থালি। প্লেটের মধ্যে ডিম আর মাছটা ছাড়া সমস্ত কিছু সেম রয়েছে। সাদা ভাত, পেঁয়াজ, পাঁপড় ভাজা, আচার, সবজি, ডাল, এই দিয়ে রাতের খাবারটা আমি কমপ্লিট করব। খেয়ে দেখবো খাবারটা খেতে কেমন হয়েছে। আমার পাশে বসে থাকা পাকা বুড়োটার একটু মুখটা দেখো কেমন করলো। এতটাই দুষ্টু হয়েছে কি বলবো। যাই হোক, আমি নিয়েছিলাম রাতের খাবারে একটা হলো মাছের থালি, একটা হলো ডিমের থালি। ডিম থালির দাম পড়েছিল 100 টাকা, মাছ থালির দাম পড়েছিল 120 টাকা। চিকেন, রুটি সমস্ত কিছুই অপশানে রয়েছে। তোমরা যে যেরকম খাবার পছন্দ করো অর্ডার করে খেয়ে নিতে পারো। এক্সট্রাভাবে আমি রিশুর জন্য একটা ডিম ভাজিয়ে নিয়েছিলাম। প্লেটের মধ্যে যে কোয়ান্টিটির রাইস থাকবে, সেই রাইস খেয়ে যদি তোমাদের পেট না ভরে এক্সট্রাভাবে তোমরা রাইস তো নিতে পারবে, তবে তার জন্য এক্সট্রা 10 টাকা পে করতে হবে। খাবারটা যে আহামরি ভীষণ সুন্দর তা বলবো না, তবে ফেলে দেওয়ার মতো না, পেট ভরে খেতে পারবে। রাতের খাবার খেয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম রুমে গিয়ে। দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা। নেক্সট ডে সকাল সকাল রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে সোজা চলে এসেছি কালিম্পং বাস স্ট্যান্ডে। কালিম্পং বাস স্ট্যান্ড থেকে সকালবেলা 7:10-এ একটি বেসরকারি বাস রয়েছে। এই যে ব্যাক সাইডে দাঁড়িয়ে রয়েছে বাসটা, এই বাসটা ধরেই সোজা রওনা দেব আমি শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন আপাতত ঘড়ির কাঁটায় সকাল ঠিক 7টা বাজে।
এই মুহূর্তে কালিম্পং বাস স্ট্যান্ড থেকে কোনো সরকারি বাস আমি পেলাম না বলে বেসরকারি বাস আমাকে ধরতে হলো। কালিম্পং বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি পর্যন্ত জার্নি করতে বেসরকারি বাসে মাথা পিছু খরচা হলো 130 টাকা। শিলিগুড়িতে পৌঁছে গিয়ে আমি আবারও একখানা শেয়ার গাড়ি ধরে এনজিপি স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো, কারণ এনজিপি স্টেশন থেকে দুপুরবেলা রয়েছে আমার তিস্তা তোরসা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটা। সে ট্রেন ধরে সোজা রওনা দেবো আমার বাড়ির উদ্দেশ্যে। কালিম্পং ভ্রমণের এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক করে দিও, আর নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে রয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।